নমস্কার। আজকের আমার উপন্যাস অবলম্বনের পঞ্চম পর্ব। আগে বলেছি এটা চিঠিতে উপন্যাস। মুগ্ধা আর আবির দুটো মূল চরিত্র, তাদের চিঠি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক, আর যে সম্পর্ক কি করে মজবুত রাখতে হয়, কি করে সেটা ধরে রাখতে হয়, আর সম্পর্কের মূল্যটা এই জীবনে কতটা, তার উপরেই লেখা আমার এই উপন্যাস অবলম্বন। এই চিঠিটা 20 মার্চ আবির লিখেছে মুগ্ধাকে। আমি দেরি করলাম ইচ্ছে করে। তোমার ধারণাটা ঠিক, সম্পর্কটা কংক্রিট দেওয়ালের মতো গড়ে তুলতে সময় লাগে, তাজমহলটার মতো। যদিও শাহজাহানকে আমি প্রেমিক বলে মানি না, বরং মানি একটা নিষ্ঠুর নারী লোলু খুনি হিসেবে। মমতাজের হাজবেন্ডকে মমতাজের সামনেই খুন করে মমতাজকে বিয়ে করলো। একটা খুনি মানুষকে কেউ ভালোবাসতে পারে? আর মমতাজ যদি তা পারে, সে তো অভিনয় ছাড়া কিছুই নয়। মন কি এত সহজে জয় করার জিনিস? ওই গানটা খুব মনে পড়ে, যেন মা ছোটবেলায় গুনগুন করে গাইতো। গায়ের জোরে সব কিছু কেড়ে নেওয়া যায়, টাকা কড়ি গয়না গাটি, ভালোবাসা নয়। যা বলতে বসেছি আজ। সম্পর্কটা ধীরে ধীরে তৈরি হলে টিকে থাকে অনন্তকাল। আর বেশটা যদি মজবুত না হয়, শিবালিকের মতো উঁচু বিল্ডিংটাও ধরাস করে হঠাৎ পড়ে যায় একদিন অজান্তে। আমি তা চাই না। আর যে জিনিসটা হৃদয় দিয়ে তৈরি হয়, সেই জিনিস ভাঙে না সহজে। দেখলাম তুমি মন খুলে লিখেছো অনেক কথা, ডাক্তারি জীবন। আমি তো তার প্রত্যক্ষদর্শী। নিজের বাবাকে দেখেছি কিরকম স্ট্রাগল করতে, আমরাও ভুগেছি কম নয় তো তার সঙ্গে। কিন্তু এটা ঠিক মুগ্ধা, নিজের জায়গাটা, নিজের ডিগনিটি নিজেকেই ধরে রাখতে হয়, অন্য কেউ তা ধরে দেয় না। তাছাড়া উপায় তার কোথায়? আর নিজের খুশিটা নিজের ভিতরেই খুঁজে বের করতে হয়। অন্যের ভিতর নিজের খুশি খুঁজতে গেলেই বিপর্যয়টা শুরু। তবে একটা সীমা পর্যন্ত একে অপরের অবলম্বন থাকলে ক্ষতি নেই। এই দেখুন আমরা কেমন একে অপরের অবলম্বন হয়ে উঠছি। তোমার সাড়া পেলে মনটা ভরে ওঠে। তখনকার আমলে চিঠি একটা অবিশ্বাস্য আনন্দের ছিল। মা বলে আমার বাবা নাকি সুন্দর চিঠি লিখতে পারত, যদিও এখনও লেখে, তবে অন্য ধরনের লেখা। এখন মেল, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে জমানা। একদিকে খুব সুবিধা, যেন মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছে যায়। ঠিক এই জন্যই বুঝি এখন মাঝে মাঝে মেল চেক করি, কারণে অকারণে, অথবা এক একটা লাইন দুবার পড়ি, রবীন্দ্রনাথের উপন্যাসের মতো। শব্দগুলো মনে রাখার চেষ্টা করিও। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, ফ্রিকোয়েন্সি ম্যাচ না করলে কারোর সাথে বন্ধুত্ব গড়ে ওঠে না। দেখবে কারোর সাথে বসে 2 ঘন্টা কথা বলতে ইচ্ছে করে, আর কারোর সাথে 2 মিনিটও নয়। আর যার সাথে থাকলে সময়টা থেমে যায়, নড়ে না, সে সম্পর্ক তো ভাগ্যের সংযোগে ঘটে। হ্যাঁ, আমি শিবপুর কিংবা যাদবপুর নয়, শুধু জন্মটা আমার কলকাতায়, আর্মি হসপিটালে। বাবা ইনিশিয়ালি আর্মিতে ছিল বলে 1.5 বছর বয়স থেকে কলকাতা ছাড়া, এখন তো ইন্ডিয়ার বাইরে। যদিও বাবা মা ওখানেই, তোমার জায়গাতেই। আমি আইআইটি করেছি ইন্ডিয়াতে, এখন ইউএসএতে আরও 2 বছর থাকবো, তারপর দেখবো কোথায় থাকা যায় আলটিমেটলি। যেমন লন্ডন আমার খুব ফেভারিট সিটি, জানি না এখন কোথায় থাকবো শেষমেশ। তবে পৃথিবীটা আমার কাছে একটা বড় দেশের মতো লাগে আজকাল। যদি পলিটিক্যাল বাউন্ডারিটা ভেঙে যায়, তাহলে ইন্ডিয়াও একদিন ইউএসএ হয়ে উঠবে সত্য। অনেক লিখলাম না আজ, মনে হলে আবার লেখো আবির। এরপরে চিঠিটা 22 মার্চ মুগ্ধা লেখে আবিরকে। আমি ভেবেছিলাম সায়েন্সের স্টুডেন্ট হয়েও বাংলাটা আমি ভালো লিখি। তুমি দেখছি আমার থেকেও ভালো। মনে হয় তোমার বাবার থেকে এই গুণটা তুমি পেয়েছো। রোগের মতো অনেক গুণ ও বংশ পরম্পরায় ট্রানজিট হয়, তোমারও এটা হবে মনে হচ্ছে। বই পড়া আমার বড় হবি বলতে পারো। সাহিত্য আমারও টানে। সাহিত্য তো আমাদের জীবনের দর্পণ, মুখ দেখি তাতে মাঝে মাঝে। তোমার ওই লাইনটা মন ছুঁলো। আর যার সাথে থাকলে সময়টা থেমে যায়, নড়ে না, সে সম্পর্কটা তো ভাগ্যের সংযোগে ঘটে। আমারও তাই মত।
ছোট ছোট কারণে আমরা কত সম্পর্ক হারাই। আসলে এটা বুঝতে পারে না মানুষ, অন্য মানুষটার ভুল নয়, তাদের মত ভিন্ন হতে পারে। আস্তে আস্তে বুঝেছি সম্পর্কটা তৈরি করা যত সহজ, আর ঠিক মতো ধরে রাখাটা ঠিক ততটাই কঠিন। লোকে যাই বলুক, আমার মনে হয় দূরত্বটাও সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য অনেকটাই দায়ী। তুমি কি বলো? ও ভালো কথা, তোমার সাথে একটা সিমিলারিটির কথা বলি। আমারও 2 বছর বাকি কোর্সটা শেষ করতে। তারপর আমিও জানি না কোথায় থাকবো, প্র্যাকটিস করব না চাকরি করব। তবে এটা ঠিক পশ্চিমবাংলায় সেটেল করব না। এক সময় ভাবতে পারতাম না কলকাতা ছেড়ে কোথাও থাকবো কখনো। বাংলার বাইরে এসে বুঝলাম বাংলা এখনও কত পিছিয়ে উন্নয়নের দৌড়ে। আর বাঙালিদের ওই ছোটোখাটো কারণে লড়াই করার মনে হয় ওটাই পিছিয়ে রেখেছে বাঙালিকে অনেকটা। সিটি অফ জয় রবীন্দ্রনাথ ছাড়া বাকি সব কিছু কেমন যেন ঝিমিয়ে। নিজের কালচারটা ধরে আছো ঠিক আছে, লোকের ভালোটা গ্রহণ করে এমডি ছোঁয়া ভালো, সেটা খুব একটা আজকাল নজরে পড়ে না। তাছাড়া ইন্টেলিজেন্ট বলে বাঙালিরা খুব ইগো নিয়ে থাকে, যেন দুনিয়ায় এমন কিছু নেই যা বাঙালি জানে না। কোয়াক হোমিওপ্যাথি ডাক্তার, সেও আমার সামনে বলেছে একবার একজনকে হোমিওপ্যাথির এক ড্রপে উনি নাকি হার্নিয়াও ঠিক করে দিয়েছেন। হাতে এমন জাদু। আমি কি মানি জানো, প্রত্যেকের একটা লিমিট থাকে, আর সেই লিমিটটা জানা খুব দরকার, নইলে জীবনের বিপর্যয় অবশ্যম্ভাবী। কোনো বাবা যদি বলে জড়িবুটি দিয়ে ক্যান্সারও ঠিক করে দেবে, নিহাত সে বোকামির সেরা নামান্তর। ধর্মের নামে পুকুরে স্নান করলে যদি স্কিন ডিজিজ সেরে যেত, তাহলে সরকার অনেকগুলো পুকুর কেটে দিত, এত টাকা করে হসপিটাল বানাতো কত। ভালো কথা, তুমি সাঁতার জানো? আমার সাঁতারে খুব শখ জানো। শহরে মানুষ হলেও ওই সব সমস্যাগুলো থেকে যায়। সুইমিং পুল হায়ার করো আর সাঁতার শেখো, কেমন যেন আর্টিফিশিয়াল। আর কোনো আর্টিফিশিয়াল জিনিস আমার ভালো লাগে না। অরিজিনালিটি আমার কাছে সব সময় প্রাধান্য। সুইমিং পুল যেন একটা আর্টিফিশিয়াল জায়গা। যদিও আমি কনভেন্টে পড়েছি, তবু বাংলা ভাষার প্রতি আমার অগাধ টান। ইংরেজি যত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হোক, বাংলার মতো প্রাণকারা ভাষা আমার মনে হয় এ ত্রিভুবনে নেই। হয়তো বাঙালি বলে এমন করে বলছি, সকলের কাছে তার ভাষা সুন্দর, তবে বাংলা ভাষার মতো এত মন কাড়া মনে হয় কোনো ভাষাই নেই। তোমার স্ট্যাটিস্টিক্সটা জানিও। পরে চিঠিটা 30শে মার্চ, আবির লিখেছে মুখটাকে। আবার দেরি হলো। অবশ্য মন দিয়ে পড়ছিলাম এবার, পরীক্ষায় যখন আছে তখন ওটা ভালো করে দেওয়া ভালো। বাংলা ভাষা নিয়ে তুমি লিখেছ অনেক, আমিও একমত তোমার সাথে। এর মতো সুন্দর ভাষা এই দুনিয়াতে কম আছে। বাবা তো বলে রবীন্দ্রনাথকে যে 10% অ্যাটলিস্ট কমপ্লিট করতে পারে, তার জীবন দর্শন পুরো পূর্ণ হয়ে যায়। আর এটা খুব গর্বের যে পৃথিবীর 100টা কমনলি স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলার স্থান 7ম, মানে 7, অ্যান্ড ইট ইজ 5th মোস্ট স্পোকেন নেটিভ ল্যাঙ্গুয়েজ। তবে একটা কথা বলি তোমাকে, বাংলার বাইরে মানুষ হওয়ার জন্য বাংলা ভাষাটা শেখার সুযোগ হয়নি ঠিক মতো। বাবা তো টিউশন টিচার দিয়ে সামার ভ্যাকেশনে আমাকে বাংলা শিখিয়েছে। প্রথম আমি আন্দাজে ধরতাম এটা আমার নাম, এটা মার অথবা বাবার। আনন্দবাজার পত্রিকাকে আমি আনন্দ বাজাজ পড়তাম, আমার এক ব্যাচমেটের নাম মনে করে সে এক কাহিনী। মা বলতো, বাঙালি হয়ে বাংলা জানিস না, এ কম লজ্জার নয়। একবার এক কাকু এসে বাংলায় কিছু লিখে আমাকে বোঝাচ্ছিল, আমি হাঁ করে রেখে দিলাম। তখন খুব খারাপ লাগছিল যেন মনে বাংলাটা পড়তে পারছিলাম না বলে। তাছাড়া বাবা যখন বলল রবীন্দ্রনাথকে ছেড়ে দিলাম না হয় যুক্তির খাতিরে, বাংলা না জানলে তোর বাবার লেখাগুলোও পড়তে পারবে না কোনো দিন, বিশেষত বাবা যখন থাকবে না এই পৃথিবীতে। কথাটা মনে লেগেছিল আমার, আর সেই থেকে বাংলার প্রতি আমার এই সম্মান। ইচ্ছে করলে কি না করা যেতে পারে। বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা এত তাড়াতাড়ি শিখিনি, আর বাংলা শিখতে পারবো না, এটা কেমন কথা? এটা তো আমাদের রক্তকণিকায় মিশে। আমি চুপে শেষের কবিতাও পড়ে নিয়েছি জানো, ক্লাস 10-এ। বাবরে কি লেখা! সাদিকে রবীন্দ্রনাথ হয়েছেন সারা দুনিয়া জুড়ে। অমিত লাবণের কথোপকথন মনটা নাড়া দেয়। কিন্তু কষ্টের ব্যাপারটা কি জানো, এত প্রেম, এত সমতা থাকতেও ওরা একসাথে
জীবন কাটানোর পূর্ণতা প্রাপ্তি করে উঠতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুর কেন যে এভাবে শেষ করলেন সম্পর্কটা বুঝে উঠতে পারেনি। এই সম্পর্ক আমারও ওই সময় থেমে যাওয়ার মতো, কিন্তু হয়তো এটাই বাস্তব। তবে আচানক আমার ভিতরটা নড়ে যায় শেষের কবিতার কথা মনে করে। যাক, যে কথা মনকে ভারী করে দেয় সে কথা না মনে করাই ভালো। যে জিনিসে মন আমাদের বাধা পড়ে বারবার, সেটাই নাকি গ্রো করতে থাকে। তোমার কি মনে হয় মুগ্ধা, আমরা যে এত জ্ঞানের কথা বলি লজিক দিয়ে, কিন্তু সত্যি মনটা কি কোনো লজিক মেনে চলে? কতবার মনে হয় একবার তোমার ফটোটা দেখি, কিন্তু লজিক লাগালে মনে হয় দেখাটা কি সব? আমাদের সম্পর্কটা যে সূত্র ধরে সেটা তো ঠিক আছে, কেন অকারণ সব চাওয়া পাওয়া এত? বেশ তো চলছে কাহিনীটা। ভালো থেকো, আবির। পরে মুগ্ধা লিখেছে 1 এপ্রিল আবিরকে। আবির, আজ 1 এপ্রিল। লোকে বলে এপ্রিল ফুল। ছোটবেলা অনেক মজা করেছি জানো এপ্রিল ফুলের দিনে। আসলে আমার কি মনে হয় ছোটবেলাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। অ্যাজ পার মেডিকেল সায়েন্স 5 বছর পর্যন্ত ব্রেনটার বেসিক গঠনটা হয়ে যায়। ওই সময় যার যত স্বচ্ছ কাটে তার জীবনটা নাকি ততটা স্বচ্ছ হয়ে চলে। মর্নিং শোজ দ্য ডে মতো। 5 বছর বয়স পর্যন্ত আমাদের হাতে কী বা থাকে বলো? কিছু মনে পড়ে না, কিন্তু ছোটোবেলার সব কাহিনী মনে পড়ে একে একে। সবগুলো কেমন ছাপ ফেলে যায় আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে। একবার মনে আছে আমাদের এক পড়ুয়া ফ্রেন্ড, ওকে তামিল অ্যাড্রেস লিখে হোস্টেলের এক কলবয়ের হাতে ধরিয়ে দিয়েছিলাম এক চিঠি, যেন চেন্নাই থেকে এসেছে চিঠিটা। লেটারটা তাতে লেখা ছিল যে এই চিঠিটা না পড়তে পারলে ফাইনাল পরীক্ষায় ফেল অনিবার্য। বাবা শুক্রাচার্য। বেচারা খুব কেঁদেছিল। এপ্রিল ফুলের দিন। পরে বুঝিয়ে বলেছিলাম, আরে এপ্রিল ফুল বানিয়েছে কেউ হয়তো, এত পড়ুয়া তুই পরীক্ষায় ফেল হলে আমাদের কি হবে? তারপরও কেঁদেছিল অনেকক্ষণ। ছবিটা ওর কাছে নাকি আতঙ্কের বরাবর। চিঠিতে ওর নাকি জীবনের সবচেয়ে বড় আঘাত এক এক করে। তখন একটা জিনিস আমি শিখেছিলাম জানো, নিজের মজা করার জন্য, খুশির জন্য কাউকে অখুশি করা উচিত নয় কোনো মতে। চোখের জল ফেলানো তো অনেক দূরের কথা। মেয়েরা বরাবর একটু কনজারভেটিভ হয়, সে তো সকলেই জানে। ছেলেরা শুনি বেশি করে। মেডিকেল হোস্টেলে র্যাগিংটা রিলেটিভলি কম হয়, মেয়েদের হোস্টেলে আরও কম। একটা জিনিস লক্ষ্য করেছো, ভায়োলেন্সটা বেশি পুরুষদের মধ্যে, মেয়েদের মধ্যে কম। ক্ষমতা বেশি বলে তাই হয়তো। ভাবলাম তোমাকে আজ এপ্রিল ফুল বানাই বলে একটা মেল আবির দিয়ে শুরু করে প্লিজ নেক্সট প্লিজ নেক্সট প্লিজ নেক্সট করে চলছিলাম, কিছু না লিখে। 3-4 পেজ বাদে লিখলাম এপ্রিল ফুল, তারপর ক্যান্সেল করলাম। হোস্টেলে শান্তির কথা মনে পড়তে, কারো সেন্টিমেন্ট নিয়ে খেলা করা নয়। কাউকে খুশি করতে না পারি, দুঃখী যেন না করি কখনো। তুমি কি বলো? আর আমার ফটো দেখতে ইচ্ছা করছে, এটা স্বাভাবিক। আমারও ইচ্ছা করে তোমার আর্টিস্টিক প্রোফাইল পিকচারটা ইউনিভার্সের সাথে কেমনভাবে মার্জ করা তোমাকেও একটা বিন্দুর মতো লাগে। এই ইউনিভার্সে যেটা আমরা সবাই এক একটা বিন্দু, না পাওয়ার আকর্ষণটা নাকি লম্বা চলে। অবলম্বন হয়েও অবলম্বনের আশ্রয় না নেওয়া বেশ তো। ভেবো না আমি আকাশের এক কোণে একটা সাঁঝ তারার মতো, আর তার মধ্যে খুঁজে বের করো আমাকে। বাই, মুগ্ধা। এর পরের পর্বটা আবার পরের বারে পড়ব। নমস্কার, সকলে ভালো থাকুন, এই চাই সবসময়।